স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। সুদানে দায়িত্ব পালনকালে নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর জাতিসংঘের মর্যাদাপূর্ণ দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সম্মাননা প্রদান করা হয়। সংস্থার মহাসচিব অ্যান্তনিও গুতেরেস নিহত শান্তিরক্ষীদের পদকগুলো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের সাহস, আত্মত্যাগ এবং নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। 2025 সালের 13 ডিসেম্বর জাতিসংঘের পতাকা তলে দায়িত্ব পালনকালে এক ড্রোন হামলায় নিহত হন বাংলাদেশের ওই 6 জন শান্তিরক্ষী। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রতিরোধে ওই 6 জন প্রবেশ করতে পারেনি। তারা বর্তমানে কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন। এদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী এবং 1 জন শিশু রয়েছে। এই ঘটনায় ভোর থেকে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। তেঁতুলবাড়িয়া সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ কিংবা পুশিন মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিজিবির তেঁতুলবাড়িয়া ক্যাম্প কমান্ডার। 2013 সালে পাবনার বেড়া উপজেলার চরবাসীদের জন্য একটি নো অ্যাম্বুলেন্স দেয় সরকার। তবে একদিনের জন্য সেবা দিতে পারেনি অ্যাম্বুলেন্সটি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে থেকেই নষ্ট হয়ে গেছে যানটি। যমুনা নদী বেষ্টিত পাবনা বেড়া উপজেলা। এখানকার কমপক্ষে 25টি গ্রামের লক্ষাধিক মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম নৌকা। দীর্ঘদিন এই মানুষগুলো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। গুরুতর অসুস্থ রোগীকে দ্রুত উপজেলা বা জেলা হাসপাতালে নিতে নৌকা বা ট্রলারের বিকল্প নেই। রোগী লিয়ে রাত 8টার পরে নৌকা না পাওয়ার কারণে দেখা যায় রোগী লিয়ে আমার মরণ ছাড়ার কোনো গতি নাই। এবার থেকে আরো রোগী নিয়ে আসলে পারে দেখা যায় নৌকা ঠিক মতো পায় না। এটা স্পট বোর্ড হইলে পারে আমাদের একটু পারাপারের সুবিধা হয়। গ্রামবাসীরা জানান, নানা আবেদন অনুরোধের পর নৌপথে রোগী বহনের জন্য প্রায় 40 লাখ টাকা ব্যয়ে একটি নৌ অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ নেয় সরকার। এই লক্ষ্যে 2013 সালে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নৌ অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়, কিন্তু সেটি কখনোই মানুষের কাজে আসেনি। দীর্ঘদিন পড়ে থেকে অকেজো হয়ে গেছে, চুরি হয়ে গেছে ইঞ্জিন সহ গুরুত্বপূর্ণ অনেক কিছু। এখানে সেই 13 সালে দেওয়ার পরে এরা একদিনও সার্ভিস পায় নাই। এইরকম অকেজোভাবে ফেলে রাখতে রাখতে আজকে এটার ইঞ্জিনও খুঁজে পাওয়া যাচ্ছে না, এটার হদিস নেই। হসপিটালের এই ওয়াটার অ্যাম্বুলেন্স ব্যবহার না হওয়ার জন্য যাদের গাফেলতি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। নতুন করে নৌ অ্যাম্বুলেন্স পাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। জানি 2013 সালে এখানে দেওয়া হয়, কিন্তু এর মেইনটেনেন্স করার সময় ড্রাইভার আসলে সাথে দেওয়া হয়নি। তো দীর্ঘদিন এটা নদীতে পড়ে থাকার ফলে জংধরে নষ্ট হয়ে গেছে। তো বর্তমানে আমরা চেষ্টা করতেছি যে আর একটা অ্যাম্বুলেন্স ওয়াটার পাওয়া যায় কিনা। চরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় নতুন একটি নৌ অ্যাম্বুলেন্সের দাবি স্থানীয়দের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। গত কয়েকদিন ধরে তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, আর এই অতিরিক্ত গরমের ফলে হিট স্ট্রোক সহ পানিবাহিত নানা রোগ দেখা দিচ্ছে। হিট স্ট্রোক কি অন্যান্য স্ট্রোকের মতো? এমন সময় কী ধরনের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, চলুন দেখে আসি। রোদ আর তীব্র গরমে নাভিশ্বাস অবস্থা দেশ জুড়ে, জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। আবহাওয়া অধিদপ্তর বলছে এমন অবস্থা চলবে আরও কয়েকদিন। এই পরিস্থিতিতে মানুষ আক্রান্ত হচ্ছে হিট স্ট্রোকে। কি এই হিট স্ট্রোক, কেন হয়, কাদের হয়, আর এর প্রতিকারই বা কী? চলুন জেনে নেই চিকিৎসক কী বলছেন। মানুষের বডির যে কোর টেম্পারেচার অর্থাৎ ইন্টারনাল যে টেম্পারেচার নর্মালি অ্যাভারেজ 37 ডিগ্রি সেলসিয়াস অথবা 98.6 ডিগ্রি ফারেনহাইট থাকে। বাইরের টেম্পারেচার যখন অতিরিক্ত হয়ে যায় তখন এই রেগুলেশন সিস্টেমটা ফেল করে। তখন বডি টেম্পারেচার ইন্টারনাল যে কোর টেম্পারেচার সেটা 40 ডিগ্রি সেলসিয়াস অথবা 104 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়ে গেলে তখন এটাকে আমরা হিট স্ট্রোক বলি। তিনি জানান, সাধারণত যারা সরাসরি রোদের সংস্পর্শে আসেন তাদের হিট স্ট্রোক হওয়ার আশঙ্কা বেশি। এমন হলে শরীর অবশ, লাল লাল অ্যালার্জি, মাথা ব্যথা, বমিসহ নানান উপসর্গ দেখা দিতে পারে। এমনকি হতে পারে মৃত্যু। তবে হিট স্ট্রোক আর স্ট্রোক দুটো আলাদা বিষয়। এই শব্দটা এক শব্দ, আর স্ট্রোক যেটা সেটা হচ্ছে ব্রেইনের স্ট্রোক।
সেটা ব্রেইন স্ট্রোক দুইটা আলাদা শব্দ। হিট স্ট্রোকে পেশেন্ট কনফিউজড হয়ে যায়, পেশেন্ট ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ডেভেলপ করতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থেকে কনফিউশন হতে পারে, খিঁচুনি হতে পারে, বমি হতে পারে, এদের হার্ট রেট অনেক বেড়ে যায়, তারপরে আপনার শ্বাসকষ্ট হতে পারে, এমনকি অজ্ঞানও হয়ে যেতে পারে। বিরূপ প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকাটাই এখন বড় চ্যালেঞ্জ। তাই তো হিট স্ট্রোকের মতো বড় বিপর্যয় এড়াতে বেশি বেশি পানি পান করা এবং একটানা রোদে কাজ না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে পানি ও বিভিন্ন শরবত পানের ক্ষেত্রে যথেষ্ট সাবধান হওয়া উচিত বলে মত চিকিৎসকদের, কারণ এই গরমে পানিবাহিত রোগও বেড়ে যায়। পেশেন্টটাকে অতি দ্রুত ছায়ায় নিয়ে যেতে হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের দক্ষিণাঞ্চলে রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। শুক্রবার এই হামলার কথা জানায় তারা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতির বরাতে এএফপির জানিয়েছে ইরানের 4টি ড্রোন তারা ভূপাতিত করেছে। ড্রোনগুলো হরমুজের দিকে ছোড়া হয়েছিল। পরে গরুক ও কাশেম আইল্যান্ডে উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানো হয়। ইরানের ছোড়া ড্রোন আঞ্চলিক সামুদ্রিক নৌযান চলাচলে হুমকি হয়ে ওঠায় রাডার স্থাপনায় হামলা করা হয়েছে। নাইজারের উত্তরাঞ্চলে সাহারা মরুভূমির এক প্রত্যন্ত এলাকায় পিপাসায় অন্তত 49 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মরুভূমির চরম প্রতিকূল পরিবেশে এতগুলো মানুষের মৃত্যুর মধ্যে বেঁচে ফিরেছেন মাত্র 2 জন। তারা মরুভূমির তপ্ত বালুর উপর দিয়ে বহুদূর পথ হেঁটে লোকালয়ে পৌঁছে কর্তৃপক্ষকে খবর দেন। বিবিসির খবরে বলা হয়, একটি ট্রাকে করে আরোহীরা একটি মুসলিম ধর্মীয় উৎসব শেষে মালি থেকে নিজ দেশে ফিরছিলেন। পথে মরুভূমির এক প্রত্যন্ত এলাকায় ট্রাকটি বিকল হওয়ার পর এক পর্যায়ে পিপাসায় এতগুলো মানুষের মৃত্যু হয়। একসময়ের অপরাজয় নেত্রী এবং পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন জীবনের অন্যতম কঠিন রাজনৈতিক সময় পার করছেন। নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতার মসনদ হারানোর ধাক্কা কাটতে না কাটতেই তার উপর চড়াও হয়েছে আইনি জটিলতা আর দলীয় অভ্যন্তরীণ কোন্দল। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। কথায় কথা বাড়ে, ক্রোধে হয় ঝড়, কথা না বাড়িয়ে সখী যাও তবে ঘর। সহজ করে বললে বেশি কথা বা তর্কে জড়ালে ঝগড়া বা অশান্তি বাড়ে। হিসাব ছাড়া কথা বলে এবার বেশ ভালো ঝামেলায় পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বাংলাদেশের ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যা নিয়ে করেন বিতর্কিত এক মন্তব্য। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি, আমার হৃদয়টাই একটা কথা ভাণ্ডার। এ ঘটনায় দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। পাশাপাশি বিধানসভার নির্বাচনে হেরে লেজে গোবরে অবস্থা তার দলের। বিরোধী দলীয় নেতা নির্বাচনে মমতার কথা শোনেননি তারই দলের বিধায়করা। মমতার পছন্দ শোভনদেব বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছে তৃণমূল থেকে নির্বাচিত সদস্যরা। এরই মধ্যে স্পিকারের অনুমোদনও পেয়েছেন ঋতব্রত। পশ্চিমবঙ্গ ও ভারতের রাজনীতিতে যে মমতা ছিলেন অগ্নিকন্যা হিসেবে খ্যাত, ক্ষমতা হারানোর পর তিনি এখন নিজ ভূমে পরবাস। ঘরের বাইরে আইনি লড়াই আর ঘরের ভেতর নেতৃত্বের যুদ্ধ, এই দুই ফ্রন্টে একসঙ্গে লড়তে গিয়ে মমতা কতটা ঘুরে দাঁড়াতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। 10 বছর পর নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। খেলা শুরু সন্ধ্যা 7টায়। এক মাকে হারিয়েছেন কদিন হলো। দেশ মাতৃকা দায়বদ্ধতার কারণে শেষবারের মতো দেখা হয়নি মাকে। বুকে পাথর বেঁধে এবার বাংলাদেশকে আরেকটি সম্মান উপহার দেওয়ার লক্ষ্যে অনুশীলনে শিউলি আজিম। মিশন সাফের হ্যাট্রিক শিরোপা জয়। কাজটা অতটা সহজ নয় তা জানা পুরো দলের, তাই বলে তো হাল ছেড়ে দেওয়া যায় না। ভারতের গোয়া রাজ্যে তপ্ত রোদে নিজেদের সেরাটা নিংড়ে খেলার প্রতিজ্ঞা মারিয়া মান্দা, আনিকা, ঋতুপর্ণাদের। আনিকা, ঋতুপর্ণার পাশাপাশি পুরো দলের সবাই সমান, কোনো বিশেষ কেউ নেই। দল হিসেবেই খেলতে চায় মেয়েরা। ম্যাচের 90 মিনিটের প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে হবে, এটাই আসল বিষয়।
গ্রুপ পর্বে 2 ম্যাচ আর সেমিফাইনাল 3 ম্যাচে করা ভুলগুলো শুধরে নেওয়ার শেষ সুযোগ বাংলার নারীদের। বলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে তাই ভোরবেলায় ঘাম ঝরানো অনুশীলনটা করে নিয়েছে পিটার বাটলার শিষ্যরা। সুযোগ পেয়েছি আবার, বিগত দিনে আমরা 2টা সাব জিতেছি, তো তৃতীয়বারের মতো আবার সুযোগ এসেছে। তো সবসময় তো অনেকের সুযোগ থাকে না, তো আসলে এই সুযোগটা পেয়েছি, এটা কাজে লাগানোর জন্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করে এসেছি, পরিশ্রম করে এসেছি। তো অবশ্যই ফাইনাল ম্যাচে যে আমরা যেন দেশবাসীকে কিছু দিতে পারি বা আমাদের খেলাটাও যেন দেখাতে পারি, তো আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা ফাইট করব। প্রতিপক্ষ ভারতও যাচ্ছে হারানো শিরোপা ফিরে পেতে। সেমিতে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের বিপক্ষে এবার অন্তত সহজ ম্যাচ হবে না, তা ভালো করেই জানা তাদের। সবশেষ 2019 সালে নিজেদের 5ম ট্রফি জিতেছিল তারা। এরপরে টানা 2বার বাংলার মেয়েদের শিরোপা উৎসব তাদের দেখতে হয়েছে গ্যালারিতে বসে। বাংলাদেশ দল নিয়ে আমাদের পুরো ধারণা আছে, সেভাবে প্রস্তুতি নিয়েছি। দক্ষিণ এশিয়ায় সেরা হওয়ার লক্ষ্যে জয়ের বিকল্প কিছু ভাবছি না। 2022 এবং 24 সালে সাফের গ্রুপ পর্বে ম্যাচে ভারতকে টপকে সেমিতে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এবার ভিন্ন মঞ্চে আরেকবার দক্ষিণ এশিয়ার রানী হওয়া শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ লাল সবুজ কন্যাদের। হেঁটে চলা এই পথের শেষ হাসিটা হাসবে কে, কার হাতে উঠবে সাফের 8ম আসরের শিরোপা? বাংলার মেয়েরা কি পারবে স্বপ্নের হ্যাট্রিক মিশনের শেষটা রাঙাতে, নাকি ভারতের কন্যারা পুনরুদ্ধার করবে সে ট্রফি? তার উত্তর মিলবে জওহরলাল নেহরুর ফতেদা স্টেডিয়ামে। মোহাম্মদ হাসিফ, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।